একসময় বাঙালির বিনোদন বলতে একমাত্র ভরসা ছিল সিনেমা হল। ছুটির দিন হোক অথবা কলেজের দিনগুলিতে ভিড় জমতো সিনেমা হলগুলিতে। কালের নিয়মে একে একে শহর ও শহরতলির বুক থেকে চিরতরে হারিয়ে যেতে বসেছে সেই সিনেমা হলগুলি। তবে সেই হারিয়ে যাওয়া সিনেমা হলের স্মৃতি যদি আবারও ফিরে আসে কোনোভাবে, বিস্তারিত জানতে চোখ রাখুন আর+ নিউজ ডিজিটালে। কথায় আছে, ইতিহাসের যদি খোঁজ করতে হয় তাহলে অবশ্যই দেখতে হবে সেই ইতিহাসের সঙ্গে মানুষের যে যোগ, সেই যোগ কতদূর পর্যন্ত বিস্তৃত। আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে বহু ইতিহাসের নিদর্শন আমরা পেতে পারি, যার মধ্যে অবশ্যই বাংলা এবং বাঙালির তাদের শ্রেষ্ঠ মুহূর্ত, মধুর মুহূর্তগুলো যারা যে সময় তারা কাটিয়েছিলেন, এখন সেগুলো যেন ইতিহাস। হ্যাঁ, অবশ্যই ভারতীয় সিনেমার আমূল পরিবর্তন ঘটেছে সিনেমা হলগুলোর। বন্ধ হয়ে গেছে একের পর এক সিনেমা হল। এই সিনেমা হলের সাথেই যুক্ত রয়েছেন এমন একজন ব্যক্তি, যার কাছ থেকেই জানব কেন তিনি সিনেমা হলের সাথে যুক্ত রয়েছেন এবং কতদিন ধরে যুক্ত রয়েছেন। কলকাতার নামি দামি সিনেমা হল শুধু নয়, শহরতলির একের পর এক সিনেমা হল ঝাঁপ ফেলেছে, বন্ধ হয়ে গিয়েছে। সেই সিনেমা হলের ইতিহাস নিয়েই আজকে আমরা পৌঁছে গেছি সৌভিকবাবুর বাড়িতে। শুক্রবার হলেই সিনেমা হলগুলিতে জনপ্লাবন লক্ষ্য করা যেত, কারণ শুক্রবারই নতুন সিনেমা মুক্তি পেত। মহানগরীর প্রাণকেন্দ্র ধর্মতলায় একের পর এক সিনেমা হল, চ্যাপলিন, নিউ এম্পায়ার, লাইট হাউস, রক্সি, এলিটের মতো সিনেমা হলগুলিতে ভিড় জমাতেন সিনেপ্রেমীরা। এখন সেসব অতীত, ঝাঁপ ফেলেছে সেই সিনেমা হলগুলি। বর্তমানে কলকাতা পুরসভার অফিস এবং শপিং মলের পরিণত হয়েছে ওইসব সিনেমা হলগুলি। উত্তর কলকাতার পূরবী থেকে শুরু করে দর্পণা, রাধা, মিত্রা, পুণ্যশ্রী, নেত্র, লীলা, অনন্যার মতো শ্যামবাজারে জমজমাট এই সিনেমা হলগুলো চিরতরে বিদায় নিয়েছে। সেই সিনেমা হলের জায়গায় স্থান পেয়েছে বড় বড় শপিং মল। অতীতের সেই সিনেমা হলের স্মৃতি আজও অমলিন। সিনেমা হলগুলিকে তো আর সংগ্রহ করে রাখা সম্ভব নয়, তাই হারিয়ে যাওয়া সিনেমা হলের টিকিটগুলি আজও যেন জীবন্ত প্রাণ ফিরে পেয়েছে। ছোটবেলা থেকে বাবা, কাকা, জেঠুর কাছ থেকে পাওয়া একটার পর একটা সিনেমা হলের টিকিট সংগ্রহ করা শুরু হয়েছিল। বর্তমানে কলকাতার নামি দামি সিনেমা হল থেকে শুরু করে শহরতলির সিনেমা হলের টিকিটও রয়েছে তাঁর সংগ্রহে। সব মিলিয়ে একটা অ্যালবামে পরিণত হয়েছে। আসলে সংগ্রহ সংক্রান্ত একটা বাতিক আমার বহুদিনের আছে। আমি বিভিন্ন জিনিস নিয়ে সংগ্রহ করি এবং সেগুলো নিয়ে চর্চা করি। ছোট থেকে যখন আস্তে আস্তে বড় হয়ে আসছি, তখন সিনেমার সাথে সাথে কলকাতার পরিবেশের সাথে সাথে সিনেমা হলগুলো সব ভাঙা পড়ে যেতে লাগলো। সিনেমা হলের ছবি এবং পুরনো কাগজে তার খবর ছাড়া আর তার কোনো অস্তিত্ব থাকলো না। আমার তখন মনে হলো যে সিনেমা নয়, যদি সিনেমা হল সংক্রান্ত কিছু সংগ্রহ করা যায়, যাকে আমরা বলি স্টোন এভিডেন্স বা বাংলায় যাকে বলি পাথুরে প্রমাণ, এটা কি করে মানুষের কাছে তুলে ধরা যেতে পারে। যেমন ধরো, সিনেমা হল বলতে আমাদের বিখ্যাত সিনেমা হল নিউ এম্পায়ার, চ্যাপলিন হল ভারতবর্ষের সবথেকে পুরনো হল, এর আর কোনো অস্তিত্বই নেই। এবার সিনেমা হল সংক্রান্ত সংগ্রহ করতে গেলে তো আমার পক্ষে আর সিনেমা হল কিনে রাখা সম্ভব নয়। তাহলে এমন আমায় একটা কিছু জিনিস সংগ্রহ করতে হয়, বা এমন একটা কিছু জিনিসের মধ্যে দিয়ে এই সিনেমা হল যে ছিল, সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল যে ছিল, সেগুলোর অস্তিত্ব প্রমাণ করা যেতে পারে। আসলে একটা সময় আমার যিনি সিনিয়র বাবা, ঠাকুরদা, এরা তো সিনেমা হলেই
সিনেমা দেখতেন। টিভি মোবাইলের তো কোনো বিষয়ই ছিল না। সানডে পার্টির একটা হেভি চর্চা ছিল। সানডে পার্টির হেভি চর্চা ছিল। শুক্রবার দিন সিনেমা রিলিজ করেন মুসলিম যারা, তারা সেই সময় একটা তাদের দুপুরবেলা সিনেমা হল যাওয়ার একটা বড় বিষয় ছিল। খুব মজা করে বলা যেতে পারে। আমরা যারা কলেজে স্কুলে পড়তাম, দুপুরবেলা নুন শো যারা জানেন তারা জানেন, সেটা একটা জীবনের চর্চার মধ্যে দিয়ে উঠে এসেছে। স্কুল পালিয়ে সিনেমা দেখা, কলেজ পালিয়ে সিনেমা হলে যাওয়া, এগুলো তো একটা বড় বিষয়। আসলে এগুলো কিন্তু জানেন তো সবই গল্প কথার মধ্যে রয়ে যাচ্ছে, বইয়ের মধ্যে রয়ে যাচ্ছে, স্মৃতির মধ্যে রয়ে যাচ্ছে। 40 পয়সা বাস ভাড়া, 30 পয়সা বাস বাস ভাড়া, 30 পয়সা বাস ভাড়া, 5 পয়সা টিকিট ভাড়া। এবার আমি যদি কাকে বলি, জানিস তো এখানে একটা চ্যাপলিন বলে সিনেমা হল ছিল, সে নেক্সট জেনারেশন বলবে দূর আপনি মিথ্যে কথা বলছেন। আসলে আমার বাবা ঠাকুরদা এরা যে বিষয়গুলোর মধ্যে রিলেট করতো, আমার কাছে সেই বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং বলে মনে হয়। সিনেমা হলের মালিকের থেকেও সিনেমা হলে যারা সিনেমা দেখতে গেছেন তারাই তো আমার ঠাকুরদা, তারাই তো আমার বাবা। তারা কী ধরনের টিকিট ব্যবহার করতেন, সেই টিকিটের মধ্যেই সেই নামগুলো লেখা থাকে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যখন সিনেমা হলগুলোকে পাওয়া যাচ্ছে না, আই এম নট সেইং অ্যাবাউট সিনেমা, আই এম সেইং অ্যাবাউট স্পেসিফিক্যালি সিনেমা হল, তখন এগুলোকে প্রমাণ করার আর কি জায়গা থাকতে পারে। তাই জন্যে আমি ভেবেছিলাম যে সিনেমা হলে যাবতীয় যা টিকিট পাওয়া যায়, সেই টিকিটগুলো যদি আমি সংগ্রহ করি, তাহলে তার মধ্যেই লেখা থাকবে চ্যাপলিন, তার মধ্যেই লেখা থাকবে গ্লোব, তার মধ্যেই লেখা থাকবে মেট্রো, তার মধ্যেই লেখা থাকবে চিত্রা, তার মধ্যেই লেখা থাকবে মিত্রা। এই যে নামগুলো উঠে আসছে, এইগুলো কিভাবে আমাদের জীবনযাত্রার মধ্যে জড়িয়ে যাচ্ছে। তখন কিন্তু সিনেমা হলগুলোর মধ্যে একটা মহিলা নাম, যেমন এই যে চিত্রা, রাধা, শুধু মহিলা পুরবী, তার কারণ হচ্ছে আমার মনে হয় পুরুষ মানুষরা সবসময় তো মহিলাদের রোম্যান্টিকতার জায়গা দিয়ে গেছিলেন, লার্জার দ্যান লাইফ বলে সবসময় প্রডিউস করেছিলেন। আমার মনে হয় যে সিনেমা হলের মধ্যেও তো লার্জার দ্যান লাইফ বা আমরা জীবনে যেগুলো পাই না সেগুলো সিনেমার মধ্যে দিয়ে উঠে আসতে চাই। দুঃখের সিনেমা মানুষ তাই জন্য সব থেকে বেশি দেখে, যাতে আমরা রিলেট করতে পারি। আমার মনে হয় সেই লার্জার দ্যান লাইফ তার জন্যই হয়তো মহিলাদের নামে হয়েছে। এবং শুধু মহিলা নয়, এটা খুবই ইন্টারেস্টিং যে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে রূপবাণী, চিত্রবাণী এরকম বিভিন্ন নাম করেছেন। সুতরাং একটা বিখ্যাত মানুষ যখন সেই সিনেমা হলের নামগুলো একটা নাম দেন, নামকরণ করেন, এবং সেগুলো যখন আমি একটা টিকিটের মধ্যে দেখতে পাই, আমি কিন্তু শুধু সেই সিনেমা হলটা না, সেই রবীন্দ্রনাথের ভাবনাটাকে রিলেট করতে পারি। কোথায় যেন সেই অত বিখ্যাত একটি মানুষ তখন আমাদের মতন সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছেন, সিনেমা হল আমাদের জীবন বোধের সাথে মিশে যাচ্ছে, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ইম্পর্টেন্ট। 70 দশক থেকে শুরু করে 80-র দশক, 90-এর দশকের সময়কালে বাংলা ও হিন্দি সিনেমার নবজাগরণ ঘটেছিল। উত্তম কুমার থেকে সুচিত্রা সেন, অমিতাভ বচ্চন থেকে জয়া ভাদুরী, বিনোদ খান্না, রাজ কাপুর, প্রেম চোপড়া, রাজেশ খান্না, মনোজ কুমার থেকে শায়রা বানু, হেমা মালিনী, একের পর এক অভিনেতা বাঙালির মন কেড়েছিলেন। এখন সেসব ইতিহাস, তবে 4.5 দশকের সেই সব অভিনেতার অভিনীত সিনেমার ইতিহাসকে আজও প্রাণ দিয়ে আগলে রেখেছেন। পুরাতনকে বাদ দিয়ে কোনোদিনই এগোনো যায় না। অর্থাৎ ইতিহাস কখনো মুছে যায় না, ইতিহাস কোনোদিন ভুল বলে না, এবং সেই ইতিহাসকেই ধরে রেখেছেন সৌভিকবাবু। এইরকম একাধিক মানুষ রয়েছেন যারা এই সমাজে, যারা তাদের সংগ্রহে এমন কিছু বিরল থেকে বিরলতম জিনিস তারা সংগ্রহ করে রেখেছেন, যেগুলো আপনার আমার মতো সাধারণ মানুষের কাছে, তাদের কাছে পৌঁছে যাওয়া হয়তো সম্ভব হয় না। তবে আমরা চেষ্টা করি যাতে মানুষ এই সমস্ত মানুষের তাদের যে সংগ্রহ, তাদের যে সংগ্রহশালা, তারা সেটা দেখুক। এবং শুধু তাই নয়, আজকে সৌভিকবাবু যে ছবিগুলো দেখালেন, অবশ্যই আজ যার 90 বছর বয়স, তারও কিন্তু স্মৃতিতে একবার হলেও আসবে। তিনি কোনো একদিন, কোনো এক বিকেলে, কোনো এক দুপুরে তিনি কিন্তু সিনেমা হলে গিয়েছিলেন। বয়সটা তখন তার যাই হোক, তো স্বাভাবিকভাবেই স্কুল, কলেজ, তার সাথে সিনেমা হল, এটা একটা যেন মনে হচ্ছে একে অপরের সাথেই মনে হয় যুক্ত রয়েছে। কারণ 80-র দশক, 70 দশক বা 90 দশকের এই সময়কার, বিশেষ করে সেই সময় তরুণ তরুণীরা সিনেমা হল যে তাদের কাছে অনেকটাই আবেগ শুধু নয়, তাদের একটা সময় কাটানোর একটা সুন্দর জায়গা। এইরকম অবশ্যই সংগ্রহশালা দেখুন, এবং সংগ্রহশালার
আরও সন্ধান দিতে আমরা আপনাদের বিভিন্ন জায়গায় এরকম নিয়ে যাব, যেখানে আপনারা আপনাদের শৈশবকে খুঁজে পাবেন। তাই চোখ রাখুন আর+ নিউজে এবং অবশ্যই চোখ রাখবেন আর+ ডিজিটালে, যেখানে শুধুমাত্র এই ধরনের সংগ্রহশালা এবং তার ইতিহাস আপনারা সেখানে খুঁজে পাবেন। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর+ নিউজ, কলকাতা।